সিরাজের পুরো দেহটাকে খুব নৃশংসভাবে মানে ক্ষতবিক্ষত করে কেটে টুকরো টুকরো করার পর বস্তায় ভরে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের বেশ কিছু গ্রাম ঘোরানো হয়েছিল। তারপরে এনে এখানে তার সমাধিতা করা হয়। কিন্তু যে খাওয়ার এনাদের জন্য ব্যবস্থা করেছিলেন ওনারা, একটা ষড়যন্ত্র, কিন্তু সেই খাওয়ারে বিষ দেওয়া হয়েছিল। পায়ের জুতো ছিল ওনার, সেটা উনি পাল্টাতে পারেননি, নাগরা জুতো হিরে মুক্ত দিয়ে বাঁধা। ওই জুতো উনি চিনতে পেরে সিরাজদৌল্লাকে চিনতে পারার পরেই উনি কন্ত ইংরেজদের খবর দেয়, যার জন্য সিরাজ ধরা পড়ে। চলে এলাম মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম প্রান্তে অবস্থিত খোশবাগে, যেখানে জৌলুসহীন অবস্থায় শায়িত রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং নৃশংস হত্যালীলার হৃদয় বিদারক ইতিহাসের সাক্ষী এই খোশবাগ। এখানে 34টি কবরের মধ্যে 32টি হত্যা রয়েছে। নবাব সিরাজের বংশকে নিশ্চিহ্ন করবার কলঙ্কিত ইতিহাস। এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ গার্ডেন অফ হ্যাপিনেস প্রতিষ্ঠিত হয়েছেন আলীবর্দী খান, সিরাজের দাদু। 1740 সালে যখন উনি বাংলার নবাব হলেন, তখন উনি এই জায়গাটিকে বাগানবাড়ি হিসাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন ইতিহাস কি বলে। ইতিহাস বলছে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো এবং এই জায়গাটি সব সময় সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। এবং নির্দিষ্ট যে সমাধিগুলো খোশবাগে হয়েছে সেটা কার জন্য এবং কিসের জন্য? আলীবর্দী খাঁর এই জায়গাটি খুব প্রিয় ছিল। উনি অসুস্থ হয়ে যান, ওনার বয়স হয়ে গিয়েছিল তখন 80 বছর। তখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই উনি কিন্তু ওনার বিষয়টা জানালেন যে উনি মারা গেলে ওনার সমাধি কোথায় হবে। যেহেতু খোশবাগ ওনার কাছে খুব প্রিয় ছিল বলে খোশবাগের কথা উনি বলেছিলেন। কিন্তু উনি কাকে বললেন এই কথা? যেহেতু ওনার তো কোনো ছেলে ছিল না, ওনার 3 মেয়ে, কারণ ছেলে ছিল না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে উনি যাকে মানুষ করেছিলেন নিজের ছেলের মতো, সেটা হচ্ছে ওনার দৌহিত্র, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। উনি সিরাজকে ঘটনাটা জানিয়েছিল। 1756 খ্রিস্টাব্দে মারা যান উনি। ওনার সমাধি এই খোশবাগের দাঁড়ি থেকে করেছিলেন সিরাজউদ্দৌলা। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ওনার কোনো ছেলে ছিল না, পারিবারিক একটা দ্বন্দ্ব হতে পারে সিংহাসনের বিষয় নিয়ে। তো উনি ওই কথাও বলেছিলেন তখন যে উনি মারা গেলে পরবর্তী বাংলার উত্তরাধিকারী কে হবে। উনি কিন্তু সিরাজের নাম বারবার প্রস্তাব করেন, তাই সিরাজউদ্দৌলা পরবর্তী উত্তরাধিকারী হন। কিন্তু যতই হোক উনি সিংহাসনে বসার সময় ওনাদের পরিবার থেকেই ওনাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘসিটি বেগম সিরাজউদ্দৌলার মাসি, উনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কারণ সিংহাসনে বসাটা উনি মেনে নিতে পারেননি। 1757 23শে জুন পলাশির যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন ওনার মাসি ঘসিটি বেগম। তাতে জগৎ শেঠ ছিলেন, মির্জাফর, রাজা কৃষ্ণচন্দ্র রায়, অমির চাঁদ, এভরিথিং, এরা সবাই ছিল। মানে এই ষড়যন্ত্রের জন্য পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হলো। ফলাফল এদের পুরো পরিবার ইংরেজদের হাতে মারা যায়। মানে পরবর্তী যে সমাধিগুলো আলীবর্দী খাঁ বাদ দিয়ে কে করেছে, এগুলো সব সিরাজদৌল্লার মানে পুরো ফ্যামিলিদের সমাধিগুলো এখানে ইংরেজরা করে দিয়ে এই জায়গাটা সমাধিক্ষেত্র হয়ে উঠেছে। এই কবরটা হচ্ছে সিরাজউদ্দৌলার দিদিমার সমাধি, নবাব আলীবর্দী খাঁর ওয়াইফ, ইনার নাম সারফরনেসা বেগম, ফার্স্ট কবর। আর এখানে আরো 2টো সমাধি রয়েছে পাশাপাশি। দ্বিতীয় নম্বর যে সমাধিটা, এটা হচ্ছে সিরাজের মাসি ঘসিটি বেগমের সমাধি। এই হচ্ছে সিরাজের বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারী, এটা হচ্ছে ওনার মাসির সমাধি ঘসিটি বেগম। পরবর্তী সমাধিটা হচ্ছে সিরাজদৌল্লার মা আমিনা বেগম। এখানে যে সমাধিগুলো রয়েছে এরা 3টে হচ্ছে মহিলাদের সমাধি, সেই জন্য ঘেরা রয়েছে, কারণ এরা সব পর্দানসীব মহিলা, তো সেই জন্যই পর্দার আড়ালে মানে এই বিষয়টা এই কারণে, মানে এই পাঁচিলের ওয়ালটা দেওয়া হচ্ছে এই কারণে। আসুন দেখি। আর এই যে সমাধি ক্ষেত্রগুলো এখানে আছে আপনার ছোট বড় মিলিয়ে টোটালে 17 জনের সমাধি রয়েছে। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ যখন পরাজিত হলেন, তখন ওনার কাছে কোনো উপায় ছিল না, ওনাকেও পালিয়ে যেতে হবে মুর্শিদাবাদ ছেড়ে, না হলে হয়তো মারা যেতেন সঙ্গে সঙ্গে। সিরাজদৌল্লা, ওনার ওয়াইফ লুৎফান্নেসা এবং তার একটি মেয়ে ছিল। এরা সবাই আপন আপন ছদ্মবেশ ধারণ করে উনি একজন নৌকো চালকের নৌকোতে করে মানে চিন্তা ভাবনা করেছিল যে উনি পালিয়ে যাবে বিহারের দিকে, কিন্তু পালাতে পারেননি, ধরা পড়ে যান। কিন্তু যে নৌকোতে ছিলেন উনি, সেই নৌকোওয়ালাই কিন্তু সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দেয় করেন।
বন্দি করার পর সিরাজের বন্দির খবর পেয়ে এই যে মানুষগুলো এরা সবাই কিন্তু মুর্শিদাবাদে আসেন। কিন্তু ইতিহাস দেখুন এই কথাই বলে যে এরা বিভিন্ন জায়গার মানুষ, বাংলাদেশ, ঢাকা, মুঙ্গের, পাটনা, মানে বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদে আসেন এবং এরা সবাই সিরাজের সঙ্গে দেখা করতে মির্জাফরের বাড়িতে গিয়েছিল। তখন ক্লাইভ বলেছিল এরা তো সবাই ধরুন সিরাজের পরিবার, তাহলে ভবিষ্যতে এরাও কোনোদিন সিংহাসনে ক্লেম করতে পারে। যত ওনার যে চিন্তা ভাবনা যে এদেরকেও মেরে ফেলাবো, কিন্তু এদের 17 জনকে কিভাবে মারবে ওরা একটা প্ল্যান তৈরি করলো। প্রথমত এদেরকে খাওয়ারের জন্য ইনভাইট করা হয় এবং এই কথা বলে তাদেরকে আটকে দেওয়া হয়। কিন্তু যে খাওয়ার এনাদের জন্য ব্যবস্থা করেছিলেন ওনারা, একটা ষড়যন্ত্র, কিন্তু সেই খাওয়ারে বিষ দেওয়া হয়েছিল। সেই খাওয়ার খেয়ে, বিষক্রিয়া খাওয়ার খেয়ে 17 জন মানুষ কিন্তু মারা যায়। কি করবে? হ্যাঁ, এখানে ছোট বড় অনেকেই আছে, ধরুন বাচ্চাদেরও কবর রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে কোনটা কার কবর এখানে নির্দিষ্ট নাম বলা যাবে না, কারণ এদের নাম সংগ্রহ করতে পারা যায়নি। দিয়ে কি করবে? সিরাজের পরিবার বলেই এদেরকে সমাধি তোর মানে এখানেই করা হয়েছে। এগুলো ইংরেজরাই করেছে। এবার অনেক বেশি এই যে দুটো সমাধি উঁচু এই কারণেই, ইনাদের 17 জনের ভিতরে ইনারা ধরুন যেহেতু নাম নেই তো এদের কোনো তো নাম সংগ্রহ করতে পারা যায়নি, এটা একটা আনুমানিক ব্যাখ্যা। এদের ভিতরে এনারা কোনো সিনিয়র মানুষ হতে পারে, কবর করা হয়েছে মুসলিম লীগ হিসাবে, এরা কোনো মৌলানা মৌলভী সাহেবও হতে পারে এবং বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই জন্য তাদেরকে উঁচু স্তরে রেখে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়েছে। জাস্ট এইটুকুই এদের বিষয়টা। এগুলো সবই অপমৃত্যু, যেহেতু এদেরকে বিষ খাইয়ে মারা হয়েছে। তো ঘটনা হচ্ছে এখানে বিশেষ কিছু নেই, এখানে কিছু আইতিল কুরআন বলা হয়, কুরআন শরীফ কিছু দোয়া করা রয়েছে, মানে এদের আত্মা শান্তি কামনার জন্য এখানে কিছু দোয়া করা রয়েছে। এখানে বিশেষ কিছু কারোর নাম লেখা নেই, দুটো সমাধিতে কিছু দোয়া করা রয়েছে, মানে এগুলো তো অপমৃত্যুর বিষয় না। হ্যাঁ, সেম একই লেখা দুটোতেই, মানে প্রার্থনা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ মানে দোয়ার বাণী লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ঠিক আছে। এই যে সমাধিটি, ইনি হচ্ছেন যে বিষয় নিয়ে আমি কিছুক্ষণ আগেই ওই 17টা সমাধি রেখে সমাধির সামনে ইনার বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তো ইনি হচ্ছেন সেই দানিশ ফকির নৌকোর মাঝি। ইনি সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল, কারণ সিরাজদৌল্লা এনার নৌকোতে করে ওনার ফ্যামিলিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি সিরাজদৌল্লা ধরা পড়েছিল, তার হয়তো তার এটা ভুল কিংবা এটাই নিয়তি, মানুষকে কখন কোন জায়গায় পৌঁছাবে। পায়ের জুতো ছিল ওনার, সেটা উনি পাল্টাতে পারেননি, নাগরা জুতো হিরে মুক্ত দিয়ে বাঁধা। ওই জুতো উনি চিনতে পেরে, মানে সিরাজদৌল্লাকে চিনতে পারার পরেই উনি কন্ত ইংরেজদের খবর দেয়, যার জন্য সিরাজ ধরা পড়ে। পরবর্তী কি হলো দেখুন, এই দানিশ ফকিরকে পুরস্কৃত করার জন্য ডেকে পাঠানো হয়। ইনি অর্থের লোভে পড়ে তার পুরো পরিবার সহ এরা মির্জাফরের দরবারে যান, কিন্তু ওখানে ক্লাইভ উপস্থিত ছিল। ক্লাইভ ইনা দেখে দুই একটা কথা বলেছিল। প্রথম বিষয় হচ্ছে এটাই, যা সামান্য কিছু অর্থের বিনিময়ে তুমি দেশের রাজা, দেশের নবাবের সঙ্গে এত বড় বেইমানি করলে, ধরিয়ে দিলে, তার মানে তো একটা বিশ্বাসঘাতকতা এটা। তাহলে পরবর্তীতে আমাদের সঙ্গে যে করবে না তার কি মানে আছে? তুমি তো দেশের নবাবেরই তো হতে পারলে না, তাহলে আমাদের কি করে হবে? ফলাফল কি হলো? ইনাদেরকে বেইমান ঘোষিত করা হয়, দিয়ে এদের পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দিলেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হয়, পরিবারের 3 জনকে, এবং এই খোশবাগই তাদের সমাধিত করা হয়। তো এই হচ্ছে দানিশ ফকির এবং ওনার মিসেস এবং তার একটি বাচ্চা ছিল, তার সমাধি, পরিবারের 3 জন। এখানে যে 3টে সমাধি রয়েছে, এরা 3 জন হচ্ছেন বিশ্বস্ত দেহরক্ষী। তার ভিতরে একজন হচ্ছে সিরাজদৌল্লার দেহরক্ষী, সেটা মধ্যের যে কবরটি, ইনি হচ্ছেন নবাব সিরাজদৌল্লার দেহরক্ষী। ইনার নাম হচ্ছে গোলাম হোসেন। এই গোলাম হোসেন খুবই বিশ্বস্ত লোক সিরাজের, কিন্তু গোলাম হোসেনের একটি নাম আছে। ইনি একজন বাঙালি, ইনার ভালো নাম হচ্ছেন বরুণদেব চক্রবর্তী। আর পরবর্তী যে কবরটি আব্দুল হোসেন, ইনি সাব্দুল হোসেন, ইনারা 2 ভাই। এরা কিন্তু বেগম মহল হারেমে যেসব মহিলাগুলো থাকতো না স্যার, ওনাদের দেহরক্ষী হচ্ছেন ইনারা 2 ভাই। মানে ওনারা পুরুষও ছিলেন না, মহিলা না, এদেরকে অ্যাকচুয়ালি দেখুন,
হ্যাঁ, খোঁজা বলা হয় এদেরকে, যারা মেয়ে মহিলাদের দেহরক্ষী তারা খোঁজা, আমরা হিজড়া বলি। হিজড়া বলি। হ্যাঁ, এই মানে যাতে ওই টাইমে বেগমদের সাথে কোনো রকম সম্পর্ক না হয়ে যায়, এটাও একটা কি কারণ ছিল? এটা তো বিশেষ কারণ, কারণ যাতে ওনাদের কোনো রকমের কোনো ক্ষতি না হয় এবং ক্ষতি না করতে পারে, তার জন্য সেই জন্যই এগুলো সিস্টেম হয়তো রাজাদের ছিল তখনকার দিনে। আর এই হচ্ছে সিরাজদৌল্লার সমাধি। সিরাজদৌল্লার সমাধি খুবই সাধারণ, কারণ এটাই ধরুন স্যার ইতিহাস। কারণ সিরাজের সমাধি যেরকম আছে সেরকমই থাকবে, কারণ এটাকে তো খুব সুন্দর করে যদি করা হয় তাহলে তো এই ইতিহাসটা বিকৃতি হয়ে যাবে না। তো ঘটনা হয়েছে মির্জাপুরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদী বেগ হত্যা করেছিলেন কিন্তু সিরাজকে। তারপর সিরাজের পুরো দেহটাকে খুব নৃশংসভাবে মানে ক্ষতবিক্ষত করে কেটে টুকরো টুকরো করার পর বস্তায় ভরে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের বেশ কিছু গ্রাম ঘোরানো হয়েছিল। তারপরে এনে এখানে তার সমাধিত করা হয়। ইনার বয়স তখন ছিল মাত্র 23 বছর, 23+ আর কি। হ্যাঁ, উচ্চতা হাইট অনেক ছিল, মোটামুটি আপনার 6.5 ফুট প্লাস, লম্বা 7 ফুট। কিন্তু যতই লম্বা হোক একটা মানুষ, তাকে কেটে টুকরো টুকরো ক্ষতবিক্ষত করলে সেই দেহর আর কিন্তু কিছু থাকে না, তাই না? তো এই হচ্ছে সিরাজদৌল্লার সমাধি। পরবর্তী সমাধি হচ্ছেন সিরাজের পালিত ভাই মির্জা মেহেদি। ইনারও বয়স খুবই কম, বাচ্চা ছেলে, 11 বছরের বাচ্চা, ওনার নাম কি ছিল? মির্জা মেহেদি। এই মির্জা মেহেদিকে মির্জাপুরের ছেলে মিরন কি করেছিল, ইনার বুকে তক্তা সাজিয়ে হাতির পা দিয়ে ইনাকে পিষ্টে মেরে দিয়েছিল, বাচ্চা ছেলে কিন্তু। আর সিরাজদৌল্লার পায়ের নিচে ঠিক রয়েছে ওনার ওয়াইফের সমাধি, লুৎফান্নেসা। লুৎফান্নেসা সিরাজদৌল্লা মারা যাওয়ার 30 বছর বেঁচে ছিল। উনি 1786 খ্রিস্টাব্দে মারা যান। কিন্তু এই যে 30টা বছর উনি কিভাবে কাটালেন দেখুন এখানে। সিরাজদৌল্লার সমাধিতে প্রত্যেকদিন মানে ফুল টুল দিয়ে সাজিয়ে এবং কোরআনের বই নিয়ে সময় পাস করা। আর এই জায়গাটা পুরো খোশবাগটা না ইনার দায়িত্বে ছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ইনাকে এই জায়গাটার কেয়ারটেকার হিসাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইনার হাতে। মাসিক হারা কিছু পয়সাও ঘোষণা করেছিলেন ইংরেজরা, সেই নিয়ে খোশবাগে উনি শেষ জীবন কাটালেন। মৃত্যুর পর তার সমাধি পায়ের তলায় জাস্ট ওরাই করে আর কি। উনি কত সালে মারা যান? তার মোটামুটি সিরাজের মৃত্যু কত সালে? 30 বছর ডিস্টেন্স, মানে 1786। এদিকে 1757 23শে জুন 3 জুলাই মৃত্যু সিরাজদৌল্লার, আর এদিকে 1786, ওই ম্যাক্সিমাম আপনার 30 বছর হচ্ছে, 29-30 বছর এরকম। আর এই টাকার পাশেরটা উনি হচ্ছেন আলেয়া। আলেয়া হচ্ছে সিরাজের একজন বিশ্বস্ত মানে গুপ্তচর। ইনি হচ্ছেন সিরাজের যিনি সেনাপতি ছিলেন মোহনলাল মীরমদন, ইনি মোহনলালের বোন আলেয়া, কিন্তু ইনার ভালো নাম হচ্ছে মাধবী। হিন্দুর মেয়ে তো, মোহনলাল হিন্দু ছিল, কিন্তু ইনি ইংরেজদের মহলে নাচ গান করে কিছু ইনফরমেশন কানেক্ট করতেন সিরাজদৌল্লার জন্য। রাইট, গুপ্তচর বলা হয় যাদেরকে, আলেয়া। এদিকে আসুন, এই যে সমাধিটা, এটা হচ্ছে সিরাজদৌল্লার দাদুর সমাধি, আলিবর্দী খান। মানে এই খোশবাগে প্রথম সমাধি হয় এটাই কিন্তু সিরাজদৌল্লা দাঁড়িয়ে থেকে করে আর কি, নিজের মতো করে। আর আলিবর্দী খান পায়ের নিচে রয়েছে নবাব সিরাজদৌল্লার একমাত্র সন্তান, মানে সিরাজদৌল্লার যে মেয়ে, যাকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল, বাচ্চা 5 বছর বয়স, উম্মেদ জোহরা, সিরাজের মেয়ে। সমাধিটা না গেটের সামনে, এদিকে আরো দুটো খবর। ঘসিটি বেগম, আমিনা বেগম। কারণ সিরাজদৌল্লা মারা যাওয়ার পর ঘসিটি বেগম বুঝতে পেরেছিল বিষয়টা, এনাদের যে চক্রান্তটা তো আমাকেও মেরে ফেলবে, বুঝতে পারে উনি। তখন তার বোন আমিনা বেগমকে নিয়ে এবং লুৎফান্নেসা তার মেয়ে, এরা সবাই কিন্তু ঢাকায় চলে যায়। ঢাকায় ছিল এরা, এবং জিঞ্জিরা প্রাসাদে তারা বন্দী ছিলেন আর কি, জিঞ্জিরা প্রাসাদ। দিয়ে মিরন, ক্লাইভ, এরা সবাই মানে একটা সমালোচনা করেছে যে মানে ওখানে থাকলে তো তারা জীবিত থাকবে, মানে এদিকে মেরে ফেলতে হবে, মানে সিরাজের পুরো পরিবারকে উত্তরাধিকারী বাঁচিয়ে রাখবে না, এটা অলরেডি ঘোষণা ক্লাইভ করেছিল। দিয়ে মিরন বাংলাদেশ ঢাকায় যায় জিঞ্জিরা প্রাসাদে, ওখানে ঘসিটি বেগমের সঙ্গে আলোচনা করে, মানে বুঝতে যায়নি যে একটা চক্রান্ত ছিল তাদের মেরে ফেলা তাদেরকে। মিরনের কথা শুনে ওরা আবার রিটার্ন ব্যাক আসে, কারণ তাকে এভাবে বোঝানো হয়েছিল যে এখানে থাকতে হবে না, তুমি নিজের প্রাসাদ মতিঝিলে থাকবে, এরকম বিষয়ে আলোচনা করা হয় তাকে, মানে যেভাবে নিয়ে আসতে পারে ওরা চলে বলে। কিন্তু যে নৌকোতে ওদেরকে চাপিয়েছিল সেই নৌকোটা আগে থেকে মিরন ফটো করে দিয়েছিল। দিয়ে এবার জল ঢুকে ডুবে যাওয়ার মানে ডুবে যাবে, জল ঢুকে যাচ্ছে, মানে সেই মুহূর্তেই তাদেরকে তরোয়ালের কোপ মেরে তাদের বডিটাকে মানে ওদেরকে মেরে ফেলে দেওয়া হয়। আর এইখানে খোশবাগে অ্যাকচুয়ালি কি বলেন তো, ওদের 2 বোনের না প্রমাণ তো দেখাতে হবে ইংরেজদের, 2 বোনের 2টো হাত, কথিত কথা এগুলো বলা হয়েছে, কিন্তু ইতিহাস এভাবে বলে এখানে, মানে যেভাবে মানুষের বলে আসছে চলে আসছে সেইভাবে।
ইংরেজদেরকে প্রমাণ দেখাবে ক্লাইভকে যে আমরা ওদেরকে মেরে ফেলেছি, তাই দুটো হাত নিয়ে এসে মানে সেটাই সমাধিত এখানে করা হয়। কিন্তু হ্যাঁ, ওখানে ঘসিটি বেগম, আমিনা ছিল, কিন্তু লুৎফাও ছিল। লুৎফাকে মারেনি ক্লাইভ, কারণ ক্লাইভ বলেছিল যে উনি তো পাগল হয়ে গেছে, ওনাকে মারার কোনো দরকার পড়বে না, যত একজন উনি মহিলা মানুষ, কারো কোনো ক্ষতি করতে পারে না। তারপরেই তো এই খোশবাগে নিয়ে এসে তাকে একটা বাড়ি করে দেওয়া হয়, সেই বাড়িতে থাকে, এবং এই জায়গাটা তখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার হাতে চলে যায়। না, ওই বাড়িটা এখন নেই, মানে তার স্মৃতিচিহ্ন বলতে ওই যে মানে নির্দিষ্ট বুঝতে পারবেন আপনি যে এইখানেই তার বাড়িটা ছিল, সেটা বাইরে রয়েছে। আসুন, সিরাজউদ্দৌলার ধরুন মাস্তুতো ভাই ইনি পূর্ণিয়ার নবাব ছিলেন শওকত জং বাহাদুর, শওকত জং এবং ওনার স্ত্রী মতি বেগমের সমান। ইনি হচ্ছেন আলীবর্দী খাঁর মেজো মেয়ের ছেলে, মানে আলীবর্দীর 3 মেয়ে ঘসিটি বেগম, আমিনা, মমিনা। ইনি মমিনার ছেলে ছিলেন শওকত জং, পূর্ণিয়ার নবাব। মানে আলীবর্দী খাঁ কি বলেন তো, এমন কোনো দিন নেই যে উনি খোশবাগে এসে নমাজ না পড়ে এখান থেকে চলে গেছে। মানে মূলত মেন বিষয়টা হচ্ছে খোশবাগে আসতেন, নিজের মতো করে আনন্দ ভোগ করতেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে প্রত্যেকদিন উনি নামাজ পড়তেন, প্রার্থনা করে শান্তি করে নিজের মতো নিজের প্রাসাদে চলে যেতেন। আর ইনার আর্কিটেক্ট দেখুন, অ্যাকচুয়ালি দিল্লিতে মোগল পিরিয়ডে যে মসজিদ তৈরি করা হয়েছিল, জামা মসজিদ, তারই আদলে এটা তৈরি করা হয়। মানে অনেকটা ওরকমই দেখতে, বিশাল। হ্যাঁ, ওটা বড় আকারের আর এটা ছোট আকারের। এবার ছোট আকারের হওয়ার কারণও হচ্ছে এটাই যে এটা একটা পার্সোনাল পারিবারিক মসজিদ, তাই না? একটা পরিবারে কত মানুষ থাকতে পারে, প্রয়োজন নেই বড় করার। আর সামনে ওটা কি, সামনের যে জলাশয়ের মতো যে জায়গাটি দেখছেন, গর্তের মতো, ওই বলেন তো অ্যাকচুয়ালি গোলাপ জল রাখা হতো। গোলাপ জল মানে কি বলেন তো, গোলাপ জল না, মানে গোলাপের পাপড়িগুলো জলে ফেলে রাখা, একটা দেখার সৌন্দর্যটা। রাইট, হ্যাঁ, এগুলো নিয়ে ওরা হাত পা ধুতেন, অজু করতেন। রাইট, এই যে এগুলো নিয়ে বসে না, এগুলো নিয়ে বসে ওরা হাত পা ধুতেন, অজু করতেন, তারপরে নামাজ পড়তে ভিতরে যেতেন। আর একটা বিষয় দেখুন, এই দিকটা, প্রথম বিষয় হচ্ছে এই রাস্তাটাকে ফলো করবেন, দেখুন স্ট্রেট সোজা, মানে কে আসছে কে বেরোচ্ছে না সম্পূর্ণ এখান থেকে দেখতে পারবেন। পলাশী যুদ্ধে পরাজয় এবং তার পরবর্তীকালে সিরাজের নৃশংস মৃত্যু লুৎফুন্নিসাকে বাধ্য করে ঢাকায় পালাতে। লুৎফুন্নিসা, যিনি ছিলেন অপূর্ব সুন্দরী, মির্জাফর লুৎফুন্নিসাকে তার হারেমে রাখতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামীর এই নৃশংস হত্যাকারীর হারেমে কোনোভাবেই লুৎফুন্নিসা যোগ না দিয়ে পালিয়ে যান ঢাকাতে। পরবর্তীকালে তিনি আবার মুর্শিদাবাদে ফিরে আসেন এবং জীবনের শেষ কটা দিন কাটিয়ে দেন এই খোশবাগে, সিরাজদৌলা এবং তার পরিবারের বাকিদের সমাধির পরিচর্যা করে। এই খোশবাগেই তিনি 108 প্রজাতির গোলাপ ফুলের গাছও লাগিয়েছিলেন এবং এই খোশবাগকে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন। 1790 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর সিরাজদৌলার পদতলে তাকে সমাধিস্থ করা হয়। খোশবাগ, দ্য গার্ডেন অফ হ্যাপিনেস, এটি প্রায় 7 একর জায়গা জুড়ে অবস্থিত। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির তত্ত্বাবধানে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখতে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।